শুনুন স্বাধীন পডকাস্ট। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Put.com. The fear returns with Russell. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.কমে। পবিত্র ঈদ উল ফিতরের অনেক 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 শুভেচ্ছা ভূত.কমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আমি রাসেল আছি আপনাদের সাথে এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। খুব ভালো লাগছে যে আজকেও একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবার সুযোগ পেয়েছি। সেজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম কৃপা যে এতদিন পর্যন্ত আমরা আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারছি এবং যদি আপনারা সাথে থাকেন তাহলে হয়তো ভবিষ্যতেও ঠিক একইভাবে আপনাদের আনন্দ দিয়ে যেতে পারবো। আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে চাই আমাদের আজকের ঘটনা। নিশ্চয়ই আপনারা সবাই অধীর অপেক্ষায় আছেন। সারাদিন ঈদের ব্যস্ততার পরে নিশ্চয়ই এখন একটু সময় বের করতে পেরেছেন ভূত.কমের জন্য এবং আমরা আশা করি যে আপনারা সবাই মিলেই উপভোগ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের এপিসোড। মনে করিয়ে দিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজকের এপিসোডটি খুবই স্পেশাল, কারণ আজকের এই এপিসোডটিতে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে আপনাদের প্রিয় সব স্টোরি টেলাররা, কেউ নতুন কেউ পুরনো। সবার ঘটনায় আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো। আশা করছি ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটলিস্ট উৎসাহ দেওয়ার জন্য হলেও আমাদের সঙ্গে থাকবেন। একটা এক্সট্রা এপিসোড করা অনেক কঠিন। ঘটনা আপনারা যারা পাঠিয়েছেন তাদের যে সমস্ত ঘটনা, সেই ঘটনা নিয়েই আমাদের সাজানো হয় প্রত্যেকবার এই এক্সট্রা এপিসোডগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ যারা ঘটনা পাঠিয়েছেন এবং যারা আজকে এই স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে, অনেক ব্যস্ততার মাঝেও। আমি চলে যাব আমাদের প্রথম ঘটনায়, তবে প্রথম ঘটনাটি আমাদের অতিথির নয়, প্রথম ঘটনাটি একটি ইমেল। চলুন শুনে আসি। আমাদের আজকের প্রথম ইমেলটা আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ব। আশা করছি ভালো লাগবে আপনাদের। রাসেল ভাই এবং ভূত.কমের সকল লিসেনারদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। রাসেল ভাই বরাবরই ভালো থাকার দলে আপনি, তাই লিসেনারদের ভালো থাকার কামনা করে শুরু করছি আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক অপ্রিয় সত্য ঘটনা। আমি ফরহাদ বলছি সৌদি আরব থেকে। আমাদের দেশের বাড়ি চাঁদপুর জেলার কোনো এক প্রত্যন্ত অঞ্চলে পানচাইল নামক গ্রামে। আমি চেষ্টা করছি গুছিয়ে লেখার জন্য, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দীর্ঘ 10-11 বছর ধরে আপনার কণ্ঠ শুনে আসছি। ধরতে পারেন এতদিনে আপনার কণ্ঠের প্রতি একটা অজানা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তাই আপনার কণ্ঠে আমার ঘটনাটি পড়ে শোনালে নিজেকে ধন্য এবং আপনার ভূত.কমের প্রতি কৃতজ্ঞ থাকব। ভূত FM থেকে শুরু করে ভূত.কমের নিয়মিত শ্রোতা আমিও আপনাকে এই ফাঁকে বলে দিই যে আমি খুবই ধন্য মনে করছি নিজেকে যে এতদিন ধরে আপনি আমার সঙ্গে রয়েছেন। ঠিক একইভাবে আরও বলতে চাই যে বাংলাদেশের পরে সবচেয়ে বেশি আমাদের শ্রোতা যারা রয়েছেন তারা হচ্ছে মিডল ইস্টে থাকেন এবং মিডল ইস্টেরই একটা জায়গা থেকে আপনি লিখছেন আমাদের এই ঘটনা। সুতরাং আমি খুবই 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 কৃতজ্ঞ যে আপনারা এভাবে শোনেন। এত দূর থেকেও, এত ব্যস্ততার মাঝেও আপনারা যে আমাদের সময় দেন সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। শুরু করছি আবারও ঘটনা। সালটা ছিল তখন 2004। আমার বয়স ছিল তখন 12 বছর। শুরুতে ছোট করে আমার গ্রামের বাড়ির বিবরণ দিচ্ছি ঘটনার প্রয়োজনে। আমার বাড়ির চারপাশে ছিল সুপারি, আম আর নারকেল বাগান। বিদ্যুৎ নেই তখনও। আমার ঘর হচ্ছে পুকুর পাড়ে। পুকুর পাড়ের রাস্তা ধরেই আমার ঘরে আসতে হয়। পুকুরের দুই পাড়েই ছিল 3 মুখ রাস্তা, বাঁশঝাড়, ছোট্ট বাগান, ডোবা আর বিশাল তালগাছের সারি পুকুর পাড়ের রাস্তার দুধারে। আর
পুকুর পাড়ের রাস্তায় ডোবার পাশেই বর্ষাকালে আমি মাছ ধরার কারেন্ট জাল বসাতাম। আমি ছোটবেলা থেকেই পড়াশোনার চাইতেও মাছ ধরা, খেলাধুলা করা এইগুলোতে বেশি আনন্দ পেতাম। যদিও মা সব পছন্দ করতেন না, কারণ আমি ছিলাম বরাবরই ক্লাসের ফার্স্ট বয়, আর ক্লাস 5, 8 দুটাতেই স্কলারশিপ ছিল, এসএসসিতে ছিল GPA 5। যাক, ঘটনায় ফিরে আসি। মাছ ধরা মা পছন্দ না করলেও আমি কিন্তু বেশ উপভোগ করতাম, কারণ আমি প্রচুর মাছ পেতাম। শখ থেকে এক পর্যায়ে বলতে পারেন কিছুটা নেশা হয়ে গিয়েছিল মাছ ধরার। আমার কারেন্ট জালটাও টিফিনের টাকা জমিয়েই কেনা। যারা প্রফেশনালি জাল বসাতো তাদের চাইতে ভালো পরিমাণ মাছ পেতাম আমার জালে। হঠাৎ করে এক সপ্তাহ জালে মাছ আটকায় না। তো আমি ভাবলাম, এত মাছ পেতাম, এখন মাছ পাই না কেন? নিশ্চয়ই পাশাপাশি যারা জাল বসায় তাদের কেউ নৌকা দিয়ে এসে মাছ নিয়ে যায়। দু 2004, বুঝতে পারছেন, পুরো বাংলাদেশ বন্যা, প্রচুর মাছ পাওয়ার মৌসুম ছিল। যেহেতু এক সপ্তাহের মতো জালে মাছ পাই না, আজকে আমি পাহারা দেব বলে সিদ্ধান্ত নেই। ভোরে উঠে দেখব কে মাছ চুরি করে। বলে রাখছি, তখন বাসায় কারেন্ট না থাকলেও ঘড়ি, রেডিও ইত্যাদি ছিল। তো আমি রাত 9টায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ি। মাথায় ছিল ভোরে উঠতেই হবে। তখন হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। আমি শুনছি বাইরে পাখির কিচিরমিচির ডাক। পাখির ডাক শুনে আমি ভাবলাম ভোর হয়ে গেছে, আমাকে উঠতে হবে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বেশ আলো। আকাশের দিকে আর তাকাইনি। আমি হাঁটতে হাঁটতে চলে যাই পুকুর পাড়ে থাকা বাঁশঝাড় পর্যন্ত। সেখানে গিয়ে দেখি কিছুটা অন্ধকার আর অস্পষ্ট গাছের ছায়া পড়েছে, কারণ এইটা ভোর ছিল না। আকাশে তখন চাঁদের আলো ছিল, যা আমি বুঝতে পারিনি। আকাশের দিকে না তাকিয়েই আলো দেখে বোকার মতো আমি চলে এসেছি। অস্পষ্ট পরিবেশ, তার উপর বর্ষাকালে সাপের ভয় আছে ভেবে আমি পানিতে নামারও সাহস করতে পারছিলাম না। আর কাউকে দেখতেও পাচ্ছি না বলে আমি ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম একটু পরে এসে দেখব আরও একটু আলো হোক। এখান থেকেই সবচাইতে ভয়ঙ্কর ঘটনার শুরু। এই ভেবে আমি ঘরে ফিরে আসি। দরজা বন্ধ করে আমি খাটের পাশে একটা জানালা খুলি, আর তখনই ঘরের দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:50 মতো বাজে। জানালাটা বন্ধ করে দেই। হঠাৎ অদ্ভুত কিছু শব্দ আমার কানে ভেসে আসতে থাকে। শব্দগুলো ছিল এমন, কতগুলো লোক একসঙ্গে দল বেঁধে নুপুরের ঝনঝনানি শব্দ বাজিয়ে অজানা কিছু ভাষায় কি যেন গাইতে গাইতে, ঢোল বাজাতে বাজাতে তালগাছ, পুকুর পাড়, বাঁশঝাড় পার করে আমার পাশে উঠোনে এসে জড়ো হয়েছে। তীব্র ভয়ঙ্কর ঢোল আর নুপুরের শব্দ, অদ্ভুত ভাষার গান গিয়ে যেন ওরা মাটি কাঁপানো পরিবেশ সৃষ্টি করেছে আমার ঘরের চারপাশে। এই অদ্ভুত শব্দ। আমি ভয়ে ভয়ে জানালার কোনো একটি ছিদ্র দিয়ে তাকালাম পরিস্থিতি দেখার জন্য। না ভাই, এরা কোনো পাঞ্জাবি কিংবা আলখেল্লা পরিহিত কেউ নয়। অতিরিক্ত লম্বাও ছিল না কেউ। ওরা ছিল 15-20 জনের মতো একটা দল। তাদের মধ্যে একজন নারী অবয়ব ছিল। সবাই ভয়ঙ্কর কালো। কারো চেহারাই স্পষ্ট নয়। কালো, ভয়াবহ, কি বিভৎস এক চেহারা ওদের। ঠিক আফ্রিকান জঙ্গলের কোনো এক আদিম জনগোষ্ঠীর দল মনে হচ্ছিল আমার কাছে। চাঁদের আলোতে আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম মহিলাটির দাঁত, লম্বা চুল, কপালে সিঁদুর আর অগ্নিবর্ণ চোখ, সাথে ওদের সকলের বিভীষিকাময় নৃত্য। আমার ঘরের দিকে তাকিয়ে কতগুলো রক্তবর্ণ চোখ যেন আমাকে বাইরে বেরিয়ে আসার জন্য শাসাচ্ছে। আমি 12 বছরের এক ছেলে হিসেবে আর নিতে পারছিলাম না। আয়াতুল কুরসি মুখস্থ ছিল। আমি মনে মনে দোয়া পড়তে চেষ্টা করছিলাম। আমার শরীরটাকে খাটের মাঝখানে কিংবা কোনো এক কর্নারে নিতে চাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। মনে হচ্ছিল পৃথিবীর সেরা ভারী কোনো বস্তুতে রূপান্তরিত হয়েছি আমি। গলার স্বর বন্ধ হয়ে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এক পর্যায়ে আমি ক্লান্ত, ভীত, কিভাবে ঘুমিয়ে পড়ি। সকালে আমার ঘুম ভাঙেনি। ক্লাস কোচিং সেই দিন আর কিছু হয়নি। অনেক ডাকাডাকির পরেও আমি উঠিনি। মা বোন সকলেই নাকি শরীরে ধাক্কা দিয়েও সেদিন আমার ঘুম ভাঙাতে পারেনি। আমার ঘুম ভাঙে
দুপুর 12টায় ওঠার পর দেখি আমার ঠোঁট জিহ্বাতে ঘা হয়ে ফোসকা পড়ে গেছে। জ্বর ছিল আমার। আমি কাউকে কিছু বলি না, কারণ ছোটবেলা থেকেই একা ঘুমানোর অভ্যেস ছিল আমার। মাকে শুধু বলেছি আমার কি যেন উঠেছে জিহ্বার ঠোঁটে। পরে এক কাকা আমাকে ঝাড়ফুঁক দিলে আশ্চর্যজনকভাবে 2 ঘন্টার মধ্যে ফোসকাগুলো মিলিয়ে যায়, ব্যথাও চলে যায়। ঘটনা এখানে শেষ হলে পারত রাসেল ভাই। পরে আমি স্বাভাবিক হলে যাদের কাছে যাই, আসরের শেষ মাগরিবের শুরু এমন একটা মুহূর্তে গিয়ে আরেকটি ভয়াবহ দৃশ্যের সাক্ষী হতে হয়েছিল আমাকে, যা দেখার পরে আমি চিরতরে মাছ ধরার নেশা ছেড়ে দিই। আমি পানিতে নামার আগ মুহূর্তে দেখি কালো ছোট্ট কি যেন একটা প্রাণী, চোখগুলো ছিল কিছুটা হলুদ বর্ণের মতো, কিছুটা শুয়োরের মতো, ও আমার জালের পাশে এক কোণায় বসে বসে মাছ খাচ্ছে। আমি শব্দ করাতে আমার দিকে তাকিয়ে দাঁতবিহীন একটা ভয়ঙ্কর হাসি দিয়ে পানিতে ডুবে চলে যায়। লিসেনার্সদের কাছে জানতে চাচ্ছি, কি ছিল সেই দাঁত না থাকা প্রাণীটি, আর কারা ছিল রাতের সেই জনগোষ্ঠী? ভূত.com দীর্ঘজীবী হোক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ফরহাদ লিখেছেন চাঁদপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে যারা তখন পর্যন্ত শুনলেন আমাদের স্পেশাল এপিসোড। আমি আশা করছি যে আজকের রাতে যারা ঘটনা শুনছেন তাদের চারিপাশের পরিবেশটা একটু অন্যরকম। আমরা যখন শহরে বা বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত সময় কাটাই, সারাদিন পর ফিরে এসে আমরা হয়তো ভূত.com একাই শুনি, আজকে হয়তো পরিবারের অনেকে একসঙ্গে শুনছেন। আপন জনের আবহে আজকে ভয় পেতে গিয়েও কেন যেন ভয় পাওয়াটা আর হয়ে উঠবে না। তারপরেও আমি আশা করব যে আজকে ভয় না পেলেও উপভোগ করবেন হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঘটনাগুলো। আরও একবার ধন্যবাদ জানাই যারা কষ্ট করে স্টুডিওতে এসছেন তাদের জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিয়ে শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আপনাদের সবাইকে আরও একবার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আমি একটা কথা আমার একটু আগে মনে হচ্ছিল যে আমাদের কাছে আসলে স্পেশাল এপিসোড বলে কোনো শব্দ নেই। এক্সট্রা এপিসোড হতে পারে, কিন্তু স্পেশাল এপিসোড বলে কোনো শব্দ নেই, কারণ প্রত্যেকটা এপিসোডই আমরা চমৎকারভাবে করার চেষ্টা করি। অনেক সময় এরকম হয়েছে ঈদের সময় আমরা হয়তো আপনাদের সেরাটা দিতে পারিনি, কিন্তু ঈদের পরপরই সেরা ঘটনাগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে। এরকম অনেক সময় হয়েছে। তারপরে আমি বলবো আজকের এই এপিসোডটি স্পেশাল, কারণ আজকের এপিসোডে স্টুডিওতে এসে হাজির হয়েছেন আমাদের সাথে ইমরান, রাব্বি, রাকিব, সাজ্জাদ, জিয়াদ সহ আরও অনেকে, এবং প্রত্যেকেই ঘটনা নিয়ে এসছেন, আর কেউ কেউ এসছেন সঙ্গ দিতে। সুতরাং সবার প্রতি আমার অনেক 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 ভালোবাসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি আমাদের সাথে যিনি আছেন তিনি শোনাবেন আপনাদেরকে, ইমরান, এবং ইমরানের কাছে আমরা যাব। ইমরান, আশা করছি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। ঈদ মুবারক। আপনি অনুগ্রহ করে আপনার প্রথম ঘটনাটি শেয়ার করেন। আমি যতদূর জানি যে আপনি 3টি ঘটনা শোনাবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি ইমরানের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তৌফিক মোহাম্মদ ইমরান হোসেন, মিরপুর, ঢাকা থেকে। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ, এবং রাসেল ভাইকে ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সঙ্গেও এবং আমার পুরো পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা কি সেটা আপনাদের আমি এখন এত বছর আগের হলেও আশা করি আপনাদের শুনে অনেক ভালো লাগবে সেদিন কি ঘটেছিল আমাদের বাসায়। আমি ঘটনা বর্ণনা করছি।
তখন আমাদের বলতে গেলে পরিবারে আমরা 4 জনই সদস্য, বাবা মা আমি এবং আমার মা। কিন্তু সব থেকে অবাক করার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমার মা বেঁচে নেই। সে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে গিয়েছে, সে আমাদের আর সঙ্গে নেই। তো যখন মা ছিল তখন আমাদের পরিবারটা বেশ ভালোই একটা আনন্দমুখর সময় ছিল, অনেক আনন্দের সময় যেত আমার তার সঙ্গে। তো তখন আমরা যে বাসাটা ভাড়া ছিলাম এটা মিরপুর কালশিতে, আমাদের সেই বাসায় প্রায় 20 বছরের একটা বলতে গেলে পথ চলা ওই বাসার সঙ্গে, এবং আমার ছোটবেলাটাই ওখান থেকে শুরু, আমাদের মিরপুরেই আমার বড় হওয়া। তো আমরা আমাদের বাসা বর্ণনাটা দিই, সেটা হচ্ছে যে বাসাটা 7 তলা এবং আমরা 4 তলায় থাকতাম। এবং সেই বাসা হচ্ছে আমাদের মোট 3টা রুম ছিল, একটা ফ্ল্যাটের মধ্যে 3টা রুম ছিল, একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, আর একটা হচ্ছে আপনার লিভিং রুম, আর লিভিং রুম স্পেস ছিল। তো আমরা 2টা রুম নিয়ে থাকতাম অ্যান্ড আমাদের একটা রুম এক্সট্রা পড়ে থাকতো। সো আমার বাবা ডিসিশন নিল যে ওকে রুমটা আমরা ভাড়া দিই, যেহেতু কোনোভাবে আমরা থাকি না, এমনি পড়ে আছে। তো ওই বাসা ভাড়া দেওয়ার পরে কিছুদিন পরেই একজন স্বামী স্ত্রী সাবজেক্ট তারা যারা ছিল তারা হঠাৎ করেই তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ তৈরি হয় এবং তারা কোনো কারণে একজন মানে তার ওয়াইফটা তাকে ছেড়ে চলে যায়। এবং এটা হওয়ার পর আঙ্কেলটার খুবই মন খারাপ ছিল এবং আমার এখনও মনে আছে আঙ্কেলটা খুব কষ্ট পেয়েছিল। তো এর কিছুদিন পরে আমার বাবার সাথে সে এটা নিয়ে একটু আলোচনা করে যে কীভাবে সংসারটাকে আবার নতুন করে শুরু করা যায় বা কীভাবে তার ওয়াইফকে ফিরিয়ে আনা যায়। তো আমার বাবার পরিচিত একজন হুজুর ছিল এবং আমাদের বাড়ি কুষ্টিয়াতে। তো ঠিক সেই সুবাদে আমার বাবার সঙ্গে যে হুজুরের পরিচিত ছিল তাকে আমার বাবা জানায় যে এরকম সমস্যা হয়েছে, তো এটা কি করা যেতে পারে। তো এরপরে আমার বাবা সেই হুজুরটাকে ঢাকায় আনে এবং সে আমাদের বাসায় আসে, সে আঙ্কার সাথে কথা বলে এবং বলে ঠিক আছে আজকেই তোমাদের তাহলে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করব, তবে কিছু জিনিসপত্র লাগবে এবং তোমাকে থাকতে হবে। সন্ধ্যার সময় এটা নিয়ে আমি আমার রিচুয়াল যেটা বলে সেটা শুরু করব। তো যাই যেটা বলা সেটা কাজ। তো আঙ্কেলের সাথে কথা বললো এবং যে যে জিনিস দরকার সেগুলো নিল। তো আমাদের ঘরে অনেক মোমবাতি জ্বালানো ছিল এবং ঘরের লাইটস অফ ছিল, তারপরে হচ্ছে জানলা বন্ধ ছিল। অ্যান্ড আমার এখনও মনে আছে আমি তখন ছোট ছিলাম অনেক। তো ওই মোমেন্টে যেটা হয় যে আমার মনে হচ্ছিল আঙ্কেল ওই হুজুরটার পাশে বসেছিল এবং আঙ্কেল অনেক সূরা পড়ছিল, অনেক জিকির করছিল। তার একটা মোমেন্ট পর হঠাৎ করে আমার মাঠ থেকে শোনা, তখন আমি যদি ছোটো মাকে পরে শেয়ার করি স্টোরিগুলো যে এইরকম হয়েছিল। আমি ভয় পাচ্ছিলাম দেখে আমাকে এবং আমার বোনকে আম্মু বলে তোমরা আলাদা একটা রুমে যে থাকো, এখানে থাকার দরকার নেই। তো যেটা হলো যে বাসা হঠাৎ করে আমাদের রুমটা কাঁপা শুরু, মানে মনে হচ্ছে যে আমার ঘর, খাট, তারপরে আলমারি সবকিছু কাঁপছে এবং আমাদের মনে হচ্ছিল যে একটা মুহূর্তে পর যে ঘর অতিরিক্ত পরিমাণ ঠান্ডা। যাই হোক আঙ্কেল একটা অদ্ভুত রকম ভয়েসে কথা বললো এবং আমার বাবাকে সালাম দিল, আমার আম্মাকে সালাম দিল, ওনাকে সালাম দিল। দেন বলতে পারলো যে কী সমস্যা। তো পরে সব কিছু শেয়ার করা হলো এবং বললো যে তার ওয়াইফের তার কী কী প্রবলেম হয়েছে এভরিথিং সে শেয়ার করলো। তো বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো তাহলে এই জায়গায় যাও এবং এই জিনিসগুলো তুমি হচ্ছে তাকে দাও। এবং সে অনেক তাবিজ দিয়েছিল, তারপরে কিছু জিনিস পানি পাড়া দিয়েছিল, এগুলো হচ্ছে তাকে দিয়ে গোসল করাতে হবে এবং তাকে তাবিজ পড়াতে হবে এই আর কি। তো তার কিছুদিন পরে তার ওয়াইফ চলে আসে এবং এই বলতে গেলে আমাদের এই ছিল আমার ঘটনা। এবং আরেকটা ঘটনা আমার পাশেই, আমার বাসা যে বাসায় আমরা ছিলাম তার পাশের ফ্ল্যাটেই সেই আন্টির থেকে এটা আমাদের শোনা, সেটা হচ্ছে ওনার বাসায় প্রত্যেক বৃহস্পতিবার ওনার বাসার বারান্দায় মানে একটা অদ্ভুত রকম ভাবে মানে জিকিরের শব্দ শুনতে, মানে মনে হচ্ছিল রাত 12টার পর থেকে কেউ জিকির করছে, মনে হচ্ছে কন্টিনিউয়াসলি, এবং সেটা নাকি ভোর 4টা পর্যন্ত, মানে ফজরের আজানের আগে পর্যন্ত এই সাউন্ডটা শোনা যেত। আন্টি আমাদের যখন শেয়ার করে আমরা অবাকভাবে, মানে আমরা ভাবছি এটা কীভাবে সম্ভব একটা বাসার বারান্দায় এইভাবে জিকির করে। এবং আন্টি বলতে গেলে এখন বলতে গেলে আমরা অনেকটাই দূরত্বে আছি, আশা করি আন্টি ভালোই আছে এবং আন্টি ফ্যামিলি সবাই ভালো আছে। তো ওই সময়ে যেটা হয় যে আন্টি আমাদের যখন বলে আমরা একটু কেমনভাবে যেন ব্যাপারটা ভাবছি না সত্যি কেমন সম্ভব, কারণ এই সময় এসে জিকির বা এইরকম কিছু বারান্দায়। তো একদিন এটা ভাইয়াও শেয়ার করে এবং বলতে গেলে আমরা বিলিভই করি যে হ্যাঁ এরকম। এবং আন্টি দেখতাম আন্টি খুবই তার বারান্দাটা ক্লিন রাখতো, যে এখানে এরকম তারা স্বপ্নেও নাকি দেখেছে জায়গাটা ক্লিন রাখবো, এখানে নোংরা রাখা যাবে না। আর বলতে গেলে এই ছিল আমার ঘটনা। আমার বাসার যে স্ট্রিটা, যে জিন আসার ব্যাপারটা, এটা আমাদের কাছে সবসময় স্মরণীয় থাকবে, কারণ এর আগেও আমি আমার সাথে ঘটে যাওয়ার ঘটনা শেয়ার করেছি। তো আশা করি আপনাদের আমার ঘটনা অনেক ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই শুনে পছন্দ করবেন। আসসালামু আলাইকুম।
Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Booth.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ ইমরান আপনার প্রথম ঘটনার জন্য। আশা করছি দ্বিতীয় ঘটনাটিও ঠিক একইভাবে আপনি পরিবেশন করে সবাইকে আনন্দ দেবেন। আমরা চলে যাব আপনার দ্বিতীয় ঘটনায়। আরও একবার বলে দিই, যারা কমেন্ট করতে চান আমাদের ফেসবুক পেজে চলে যান, সেখানে আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে নিচে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। স্বাধীন মিউজিক অ্যাপের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন, জানিয়ে দিন প্লিজ, উৎসাহ দিন অ্যাটলিস্ট ইমরানকে, যাতে তার পরবর্তী ঘটনাগুলো আপনাদের কাছে ভালোভাবে তিনি পরিবেশন করতে পারেন, উপস্থাপন করতে পারেন। আমরা ইমরানের দ্বিতীয় ঘটনায় যাব। ইমরান, আপনাকে আরও একবার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আপনাকে দ্বিতীয় ঘটনা সবাইকে শোনানোর জন্য অনুরোধ করছি। আশা করছি যে আপনার দ্বিতীয় ঘটনাটিও প্রথম ঘটনার মতো সবাই উপভোগ করবেন। কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাওয়া যাক আপনার ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তৌফিক মোহাম্মদ ইমরান হোসেন, মিরপুর, ঢাকা থেকে। আজকে আপনাদের আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই মুহূর্তে খুব ইচ্ছে করছে যে মানে মাকে দেখতে, মা ছাড়া মায়ের ঘটনাটা শেয়ার করা আসলে একটা ছেলের জন্য কতটা কষ্টকর, এটা শুধুমাত্র যাদের মা নেই তারাই জানে। তো যাই হোক, মায়ের স্মৃতিতে হয়তো ঘটনাটা মা না থাকা সত্ত্বেও বলছি। ঘটনাটা আমার নানির বাড়িতে ঘটে যাওয়া। আমার নানির বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়িতে, এবং এটা ঘটে হচ্ছে আজ থেকে 4 বছর আগে। আমরা যখন ঈদের ছুটিতে আমার নানির বাড়িতে যাই, স্বাভাবিকভাবে ঈদের আনন্দে কিন্তু সবাই অনেক বলতে গেলে একটা উৎসব মুখর মুহূর্ত পার করে, কিন্তু এই উৎসব মুখর মুহূর্তেও কারো জীবনে যে এমন কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটে যেতে পারে, এটাকে কেউ ভাবতে পারে? ঠিক এমনই একটা ঘটনা আপনাদের সকলের কাছে আজকে আমি শেয়ার করব। যাই হোক, আমরা যেদিন নানির বাড়িতে গেলাম বেশ ভালোই, শীতের সময় একটা অনুভব পাচ্ছিলাম। গ্রামে কিন্তু একটু শীত অনুভব বেশি থাকে, এবং উত্তরবঙ্গ এলাকার দিকেই আমাদের বাড়িটা বেশ পড়ে। তো যাই হোক, আমরা যখন ওই ঈদের পরের দিকে আমাদের যাওয়া, তো আমাদের যেটা হচ্ছিল যে আমরা খুব আনন্দ ফুর্তি করছিলাম, ভালো লাগছিল, কিন্তু একটা মোমেন্ট হঠাৎ করে আমার আম্মু একটু সমস্যা, মানে অসুস্থ হয়ে যায়। তো আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পরে আম্মুকে ডক্টর বলে যে আপনি একটু বেড রেস্টে থাকবেন এবং আপনি বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে চলাচল কম করবেন। কিন্তু আম্মু মায়ের বাড়িতে যাওয়ার পরে আসলে আম্মুর যে বোনগুলো আসে বা পরিবার যারা সদস্য ছিল সবার সঙ্গে বসে আড্ডা দিত, কাজকর্ম করতো। আম্মু আসলে নিজেকে অসুস্থ মনে করতে পারতো না। কিন্তু সব থেকে অবাক ব্যাপার হচ্ছে একদিন সন্ধ্যাবেলার যে ঘটনাটা আম্মুর সঙ্গে ঘটে। অসুস্থ হওয়ার কারণেও আম্মুর ভিতরে ওইভাবে কোনো ভয় বা কোনো প্রকার ভীতি ছিল না, তারপর আম্মু কাজকর্ম করতো। তো সন্ধ্যার সময় আমাদের বাড়িতে পিঠার একটা উৎসবের মুহূর্ত ছিল এবং আমার বাড়িতে মেহমানরা আসে। তো আম্মু কাজ করার জন্য মানে কলের পাড়ে যে জায়গাটা, ওখানে টিউবওয়েল ছিল, তারপরে মোটরের কলও ছিল। সো ইন দ্য মোমেন্ট আমাদের বাড়িতে ওই টিউবওয়েলের সামনে একটু বলতে গেলে ভৌতিক কিছু এক্সপিরিয়েন্স সবারই হয়, বাড়ির সবাই জানাশোনা এটা আছে, কিন্তু আম্মু ওগুলো বিলিভ করতো না। তো করলো আম্মু কি, যে ওই রাতের বেলা তখন প্রায় 9টার মতো সময়, তো ওই সময় আম্মু হচ্ছে বসে বসে যেই খাবারের প্লেটগুলো ছিল ওগুলো ক্লিন করছিল। তো ইন দ্য মোমেন্ট হঠাৎ করে দেখতে পারে যে ওখানে কেউ একজন দাঁড়িয়ে আম্মুকে ডাকছে, এবং ওই সময় আম্মু একটু সামনে যায় চিৎকার দিয়ে, ওখানে মানে অসুস্থ, মানে প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা। তো পাশেই আমার মামির রান্নাঘর ছিল, তো আম্মুকে দেন সে দেখতে পায় যে আম্মু ভয় পাচ্ছে এবং পড়ে যাওয়ার মতো অবস্থা এবং চিৎকার দিয়েছে। তো পরে মামি যায় ধরে, এবং আমার অন্য মামিরাও চলে আসে, এবং বাড়িতে মেহমান ছিল দেখা এভাবে বোঝাও যাচ্ছিল না যে আসলে হঠাৎ করে আমার কি হলো। তো পরে ডক্টর দেখে, কিন্তু ডক্টর থেকে কোনো উপকার হচ্ছিল না, মানে আসলে মানে আম্মু প্রায় সেন্সলেস অবস্থায় ছিল এবং কথা বলতে পারছিল না। 2-1 দিন ধরে পুরো চুপচাপ, মানে বেশিরভাগ ক্ষেত্রেই একদম সেন্সলেস টাইপ। তো একটা হুজুর আনে, এবং হুজুর আনার পর আম্মুকে বলা হয় যে এরকম আম্মুর শরীরে কিছু একটা ভর করেছে এবং এটা আম্মুকে ক্ষতি করার উদ্দেশ্য ছিল। কিন্তু সেই সময় আয়াতুল কুরসি পড়ে, এবং মানে আমরা মসজিদে ইমাম সাহেবকে ডাক দিই এবং সে অনেক দোয়া ফু দিয়ে যায় এবং পানি পড়া দিয়ে যায়, এবং সেই কারণে আসলে আম্মুকে সে ওইভাবে কোনো প্রকার ক্ষতি করতে পারেনি। কিন্তু তার চিন্তা ভাবনা ছিল যে ওই
খুব ভয়ঙ্কর রকমের একটা ক্ষতি সে করতে চেয়েছিল এবং আমার মায়ের মাথার পাশে একটু কেটেও যায়, কারণ পড়ে যাওয়ার ওই সময় গাছ ছিল ওটার পাশেই, তো অনেক আঘাত পায় ওটার থেকে। আর আমি বলতে গেলে যখন জানতে পারি যে আমার মায়ের এরকম একটা অবস্থা হয়েছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে বাধা জিনিস আমি ফিল করতে কিছু পারি কিনা। আমিও একদিন সামথিং ফিল করি যে না, ওখানে কেউ মানে দাঁড়িয়ে আছে, বাচ্চা বয়সে ছেলে এবং সে হাফ প্যান্ট পরার একটা অবস্থা ছিল এবং সে আমার ডাকছিল, আমাকেও ডাকছিল, কিন্তু আমি আসলে মানে এটা অবয়ব মনে করি সিম্পলি ভাবছিলাম না হয়তো বা এটা কিছু একটা রং হতে পারে, আমি আর যাইনি। কিন্তু এই স্টোরিটা আমি এখনো ভাবি যে আসলে সেদিন কি এমন আমার মা দেখলো, চিৎকার দিল এবং এরকম ভাবে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা এবং 2-3 দিন অসুস্থ ছিল। তো আম্মু পরে জানে যে আসলে আম্মু দেখতে পেয়েছিল যে একটা মানে আম্মু বাচ্চা ছেলে দেখছিল, কিন্তু তার চোখগুলো এত পরিমাণ লাল এবং সে মানে খুবই বাজেভাবে প্রায় আম্মু দিকে হাত বাড়িয়ে ফেলছে, মানে খুব লম্বাভাবে তার হাতটা মানে আম্মু দিকে আসতেছিল, এরকম কিছু একটা ব্যাখ্যা সে করলো। এবং এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনাদের পরে আবার অন্য কোনো স্টোরি শেয়ার করবো। আসসালামু আলাইকুম। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Bhoot.com with Russell. থ্যাংক ইউ ভেরি মাচ ইমরান ঘটনা শোনানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ লিসনার্স, আপনারা অনেকটা সময় আমাদের দিচ্ছেন এবং আরও অনেকটা সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব, কারণ আজকে এখনও হাতে অনেকগুলো ঘটনা বাকি রয়েছে। সো আমাদের একটা স্পেশাল ঈদ এপিসোড করার ইচ্ছা ছিল এবং সেটা ইচ্ছা ছিল স্টুডিও থেকে করার, সেই উদ্যোগই আমরা নিয়েছিলাম এবং সেটা সফলও হচ্ছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এখন যাব ইমরানের তৃতীয় ঘটনায়। আশা করছি ইমরানের তৃতীয় ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাওয়া যাক ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তৌফিক মোহাম্মদ ইমরান হোসেন, মিরপুর, ঢাকা থেকে। আপনাদের সকলকে ঈদের অনেক বেশি শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং রাসেল ভাইয়া আপনাকে ঈদের অনেক বেশি শুভেচ্ছা। আশা করি আপনি সবসময় ভালোর দলেই থাকেন এবং এখনো কিন্তু ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি ভাইয়া। এবং আজকে আমি আপনাদের যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। কি হয়েছিল সেদিন আমার সঙ্গে যখন আমি বাসায় পেয়ারা রাখতে গেলাম এবং তারপর যখন আমার আম্মুর সাথে আমার বাসায় দেখা হলো তখন কি হয়েছিল। আপনাদের সকলকে যখন এটা জানতে হবে বা আপনি যখন এটা শুনবেন তখন কিন্তু বুঝবেন যে আসলে সেদিনের ঘটনাটা কি ছিল। তাই আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটা আমার সঙ্গে ঘটে 2017 সালে। তখন আমি আমার স্কুল জীবনের নতুন একটা পথ চলা চলছিল আমার এবং বেশ ভালোই যাচ্ছিল সময়গুলো আমার। তো সেদিনে যেই সময়টা থেকে ঘটনাটা শুরু হয় সেটা থেকে আপনাদের বর্ণনা শুরু করছি। সেদিন আমার স্কুল ছুটি হয়ে যাবার পরে আমি যখন বাসার দিকে আসি, বাসায় আসার পথে আমার মায়ের সঙ্গে আমার দেখা হয়। স্কুল ছুটি হয়ে যাবার কারণে আমার আম্মু নিচে যখন বের হয়েছিল আমাকে বললো, তোমাকে আমি পেয়ারা কিনেছি, ব্যাগটা তুমি তোমার বাসায় নিয়ে যাও এবং তুমিও ফ্রেশ হয়ে আসো। এবং যেহেতু আমি স্কুল ছুটি, সো আমি ভাবলাম যে ঠিক আছে আমি ব্যাগটা বাসায় নিয়ে যাই এবং পেয়ারা যেহেতু আমার পছন্দের খাবার তো ভালো লাগছিল। কিন্তু বাসায় যাওয়ার পরে একটা অদ্ভুত ঘটনা দেখতে পাই। বাসায় ইলেকট্রিসিটি নেই, পুরো ঘর অন্ধকার ছিল এবং আমার মনে হচ্ছিল যে মানে এমনটা কেন হলো। আমি চেয়েছিলাম যে বাসায় যে একটু ফ্রেশ হয়ে পেয়ারা টেয়ারা খাবো অ্যান্ড ভালো একটা সময় যাবে, কিন্তু সেটা আমার সাথে হতো না। আমি তারপর পেয়ারাটা টেবিলে রেখে আমি বের হয়ে আসলাম গেট লক করে অ্যান্ড ভাবলাম যে ঠিক আছে আমি একটু বাইরে যাই অ্যান্ড আমার ফ্রেন্ডস সার্কেল আসে তাদের সাথে গল্প আড্ডা দিয়ে সময়টা পার করি। তো যেইভাবে সেই কাজ আমি বাসা থেকে বের হয়ে আসলাম এবং ঠিক তারপরেই মাগরিবের আজান দেয় এবং মাগরিবের নামাজের পরে আমি বাসার দিকে রওনা দিই এবং আমার মাও আশা করি ঠিক সেই সময়ের আগে আমার মা বাসায় চলে গিয়েছিল। আমি বাসায় যাওয়ার পর আমার মা আমাকে প্রশ্ন করে, তুমি কি বাসায় এসে পেয়ারাটা খেয়েছিলে? আমি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিলাম যেটা কিভাবে সম্ভব। আমি তো বাসায় যখন আসলাম আমি পেয়ারার ব্যাগটা পর্যন্ত রাখার পরে খুলে দেখারও সেই সময়টা পাইনি, কারণ বাসা অন্ধকার ছিল এবং আমার ভালো লাগছিল না, কারণ অন্ধকার রুম। ঠিক এর পরে আমার মা বলে,
তুমি পেয়ারা যদি নাই খেয়ে থাকো তাহলে এই পেয়ারাগুলো কে খেলো? এবং 2টা পেয়ারায় অদ্ভুত রকমের মানে মানুষের আকৃতির এরকম একটা অবয়ব কামড় দিলে মানে যেরকম একটা হয় স্পষ্ট সেমন একটা দাগ 2টা পেয়ারাতে পাওয়া গিয়েছিল। এবং পেয়ারার ব্যাগটা সম্পূর্ণ খোলা ছিল, মনে হচ্ছিল খুব কেউ রাগ জিত করে পেয়ারার ব্যাগটা টেনে ছিঁড়ে ফেলেছে। আমি অদ্ভুতভাবে যখন ঘটনাগুলো শুনছিলাম আমার শরীরের লোমগুলো দাঁড়িয়েছে এবং আমি ভাবছিলাম যে আমি বাসায় আসার পরে আমি ব্যাগটা রাখার পরে 2 মিনিটও দেরি করিনি, তাহলে কাজটা কে করলো? আমার আম্মু সেদিন খুব চিন্তায় থাকে এবং আমার মাকে বলে, আমাকে বলছিল যে তুমি এক কাজ করো, পেয়ারাগুলো বাইরে কোথাও রেখে দিয়ে আসো, থাক, এগুলো খাওয়ার দরকার নেই। আমিও পেয়ারাগুলো বাইরে রেখে দিয়ে আসি এবং আমার মনটা তখন খুব খারাপ হয়ে যায়। আসলে এটা কে করলো বা কেন, আমরা কোনো হিসাব পাচ্ছিলাম না, এটা কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। কারণ আমরা যদি কোনো মানে বিড়াল কাজটা করে থাকি এটা পসিবল না, কারণ আসলে একটা বিড়ালের এইভাবে মানুষের মতো করে একটা পেয়ারা খাওয়া এবং এভাবে ব্যাগ ছিঁড়ে ফেলে এটা মানে খুব পেয়ারগুলো নিচের ফ্লোরে পড়েছিল। তো রাতের বেলা স্বাভাবিকভাবেই আমি যখন ঘুমাতে যাই আমার মনে হচ্ছিল যে এই অদ্ভুত রকমের এই পেয়ার স্টোরিটা হওয়ার পরেও, যেটা ইনসিডেন্টটা ঘটে এটা পরেও মনে হয় শেষ হয়নি, আরও কিছু ঘটার বাকি আছে। এবং আমি যখন কয়েছে আমার মনে হচ্ছে যে আমার ঘরের মধ্যে কোনো একটা অবয়ব আমি দেখতে পাচ্ছি, অন্ধকারের মধ্যেও কোনো একটা ছায়া, মানে যেটা বলে যে আমার জানালার পাশেই বাতি জ্বলছিল এবং পাশের ফ্ল্যাট থেকে একটা আলো আসছিল এবং সে আলোতে আমি বুঝতে পারছিলাম যে এখানে কোনো একটা অবয়ব দেখা যাচ্ছে। আমার ঘরে আমি একা শোবার কারণে আমি বেশিক্ষণ আর সেই ঘরে থাকতে পারলাম না। আমি রাতেই আমার মাকে ডাক দিই এবং আমার মা আমাকে এসে আয়াতুল কুরসি পড়ে ফু দেয় এবং আমাকে বলে তুমি ভয় পেও না, তোমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়েছি। এবং এরপরেই আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি এবং আমি ঘুমাতে যাই। আর আসলে তারপরে আমি 2-3 দিন একটু অসুস্থ ছিলাম এবং আমার শরীর ভালো ছিল না এবং আমরা এখন পর্যন্ত ব্যাখ্যা খুঁজে পাই না আসলে পেয়ারাটা সেদিন কে খেলো বা কে যেন এইভাবে পেয়ারাটা এলোমেলোভাবে পড়েছিল। এবং আমি আসলে মনে করি যে সেদিনের এই কাজটা কোনো পশুর কাজ হতে পারে না বা এটা কোনো অদ্ভুত রকমের বলতে পারেন যে হরর কোনো ইনসিডেন্ট হওয়ার কারণেই এমন হয়েছে। এবং এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সকলে অনেক ভালো লেগেছে। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমি একজনের লেখা খুব পছন্দ করি, তিনি হচ্ছেন জিয়াদ। এবং জিয়াদ আজকে স্টুডিওতে এসেছেন একটা ঘটনা শোনানোর জন্য আপনাদের সবাইকে। জিয়াদ লেখেন চমৎকার। আজকে দেখুন তিনি ঘটনা বলেন কেমন, এবং তিনি কষ্ট করে দূর থেকে আমাদের স্টুডিওতে এসেছেন, সেজন্য অনেক 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 ধন্যবাদ জিয়াদ। আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনার পরিবারের সবার প্রতি রইল আমার ভালোবাসা এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়, কারণ মানুষজন সবাই অনেক ব্যস্ত, তারপরে আমাদেরকে সময় দিচ্ছেন। এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল পাওয়া সবার কাছেই, আমার কাছে তো অবশ্যই। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনায়। আসসালামু আলাইকুম সবাইকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ, এসেছি সাভার থেকে। শুরুতেই সকলকে Bhoot.com-এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে স্টোরিটা আমি শেয়ার করব সেটা মূলত আমার সাথেই ঘটে যাওয়া। এটা 2017 সালের একটা স্টোরি। তখন আমি ঈদের ছুটি কাটানোর জন্য আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়েছিলাম। আমাদের টাঙ্গাইলে যাওয়া হলেই একটা জায়গায় আমাদের আড্ডা দেওয়া হয় প্রায় একটা সময়। সেটা হচ্ছে একটা হিন্দু পাড়ার ভিতরে একজন আঙ্কেলের চায়ের দোকানে। এই জায়গাটা হচ্ছে হিন্দু পাড়ার একদম শেষ মাথায়। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের পাশেই দোকানটা মূলত। সেই ব্রিজটা পার করে সামনের দিকে গেলে একটা কাঁচা রাস্তা শুরু হয়ে গেছে গলির মতো। সেই রাস্তার থেকে একটু এগিয়ে গেলে সামনে একটা ঝোপের কিছু দূর সামনে গেলে একটা বাগান, গাছের বাগান। মূলত ঘটনাটা ওই জায়গা সম্পর্কিত।
তো মূলত সেদিন দিনটা ছিল ঈদের আগের দিন রাত। ওই দিন আমি মূলত আমার বন্ধুরা আমাকে ফোন করে, রাত তখন বাজে 9টা। আমি সেই সময় বাস স্ট্যান্ডে থাকার কারণে তাদের বলি যে আমি আধা ঘন্টা দেরি হবে, তোমরা ওখানে বসো, আমি আধা ঘন্টা পরে আসতেছি। আধা ঘন্টা পরে আমি সেখানে যাই। যাওয়ার পরে মানে দোকানের ভিতরে যখন যাই, দোকানে দেখি যে আঙ্কেলটা নাই, হয়তো বাইরে গেছে। আমি এটা ভেবে মানে সামনের দিকে আগে ব্রিজের ওখানে যাই। ব্রিজ থেকে সামনের দিকে তাকাতে ঝোপের ওই জায়গায়, ওই গলি রাস্তা, কাঁচা রাস্তার সামনের দিকে তাকাতেই ওখানে একটা স্ট্রিট ল্যাম্পের মতো ছিল। স্ট্রিট ল্যাম্পের নিচেই মানে দেখতে পাই 3টা মানুষ দাঁড়িয়ে আছে। সেই 3জন মানুষকে মানে তারা র্যান্ডম কথাবার্তা বলতেছে। আমি এমনি তাদের ডাক দিই যে এই রিফাত ওখানে আসো, রিফাত আমার ফ্রেন্ডের নাম। তো তারা মানে ওখান থেকে উত্তর আসে, হ্যাঁ আমরা এখানে আছি, তুমি আসো। আমি আস্তে ধীরে সেই জায়গায় যেতে থাকি। মানে এমন সময় আমার পিছন থেকে একজন আমাকে ডাক দেয়। আমি পিছনে করে তাকাতে দেখি যে রতন চাচা, তিনিও মূলত আমাদের সাথে ওই চায়ের দোকানে বসে আড্ডা দিতেন। রতন চাচা যখনই আমাদের ডাক দিচ্ছে, আমি পিছনে করে যখনই তাকাই, সে বলে তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম যে আমি তো ওই সামনের দিকে যাচ্ছি, ওখানে রিফাতরা দাঁড়িয়ে আছে। তো উনি আমাকে বলে যে না, ওখানে তো কেউ নাই, রিফাতরা কোত্থেকে আসবে, তুমি চলো, ওখানে যাইতে হবে না তোমাকে। উনি এক প্রকার আমাকে টেনে মানে দোকানের দিকে নিয়ে যান। দোকানে যে আমরা বসি, বসার পরে ওনারা বলেন যে রিফাতরা তো 15 মিনিট আগে এখান থেকে চলে গেছে, তুমি ওখানে কাকে দেখতেছো? তা আমি তারপর বলি যে আমার সাথে মানে তো ভালো না, ওই জায়গাতে মানে অনেক বছর আগে কিছু সমস্যা ছিল, এখনো মাঝে মধ্যে এরকম সমস্যা হয়। তো এইটুকু শোনার পরে আমি মানে জিজ্ঞেস করি যে কি ধরনের সমস্যা বা কি। তখন তিনি মানে ওই জায়গা সম্পর্কে কিছু তথ্য আমাকে দেন, যেটা হচ্ছে 1996 দিকে মূলত সেই জায়গায় একটা আমাদের এই হিন্দুপাড়ার ভিতরে একজন কবিরাজের আবির্ভাব হয়। সে কোথা থেকে এই গ্রামে আসলো সেটা কেউ বলতে পারে নাই। সবাই গ্রামবাসী মিলে তাকে ওই ঝোপের ওই জায়গায় একটা ছনের ঘরের মতো মানে তৈরি করে দেয়, থাকে ওই জায়গায়। মানে বেশ 6-7 মাস এভাবে কেটে যায়। একটা সময় যে কবিরাজে ওখানে থাকতে শুরু করে, তা এভাবে সময় কেটে যায় মানে প্রায় 6-7-8 মাসের মতো এভাবে কেটে যায়। তো ওই দিন সকালবেলা ওই ঘরের কবিরাজের যে বাসাটা, ওই ঝোপের ওদিক দিয়ে মানুষ যাতায়াত করার সময় প্রচন্ড বাজে পরিমাণে একটা দুর্গন্ধ পায়। যে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে অনেকে সেই বাড়ির ভিতর থেকে মানে দুর্গন্ধটা আসতেছে সেটা মানে অনেকেই বুঝতে পারে। মানে সবাই মিলে তারপরে সেই কবিরাজের বাসার ওখানে যে নক করে অনেকেই, কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলে না। তখন সবাই মিলে চিন্তা করে যে দরজা ভেঙে ভিতরে ঢুকবে। তখনই সবাই মিলে ভিতরে ঢুকে দেখে যে কবিরাজের ঝুলন্ত দেহ মানে সেখানে ঝুলতেছে। এর সাথে বাঁশের ওই যে উপরের যে মাচাটা থাকে, ইয়াটা থাকে, বাঁশের যে স্মারক যেটাকে বলা হয় সেটাই থাকে, সেটার সাথে সে ঝুলছে। আর তার শরীর মানে পচে গলে গেছে অনেকটা, অনেক দিনের পুরনো লাশ। মানে এই ঘটনার পর থেকে সেই জায়গাটিতে মানে প্রায় সময় রাতে যদি কেউ যাতায়াত করতো, গাছের মধ্যে ঝুলন্ত দেহ এরকম অনেক কিছু, বা রাস্তার ধারে কেউ সেই কবিরাজকে অনেকে দেখেছে দাঁড়ায় হয়েছে সেরকম পচা গলিত লাশ অবস্থায়, মানে তার শরীর থেকে মাংস গলে পড়তেছে এরকম অবস্থায় সে ওখানে দাঁড়ায় রয়েছে। এই ঘটনারও অনেক প্রায় 3 বছর পর মানে এই গ্রামে আরেকজন পাগল, মানে মহিলা একজন পাগল, সে মানে পাগলের তার একটা ইয়া ছিল কিরকম, সে সকালবেলা মানে রাস্তার যে কোনো জায়গায় শুয়ে থাকতো রাতে, আর সকালবেলা সে হিন্দুপাড়ার শেষ মাথা থেকে একদম শুরু মাথা থেকে হাঁটতো, আবার শুরুর মাথা থেকে শেষ মাথা পর্যন্ত সে হাঁটতো। তো এটা দেখে মানে আর রাত হলে সে মানে যেখানে সেখানে শুয়ে থাকতো। আর এমনি তার মধ্যে কোনো পাগলামি স্বভাব ছিল না, সে পাগলামি স্বভাব বলতে সে এটুকুই ছিল। এটা থাকার মানে সবাই গ্রামবাসী মিলে তারপর চিন্তা করে যে ওই বাড়িটাতে মানে তাকে ওই মহিলা পাগলকে থাকতে দেবে। সেই মহিলা পাগলকে তারপর ওই কবিরাজের ওই বাড়িটার মধ্যেই থাকতে দেওয়া হয়। এভাবে সেই মহিলা পাগল ওই সেই বাসায় থাকতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন ভালোভাবে কেটে যায়। তখনও কিন্তু মাঝে মধ্যে রাতে ওই সেই ঝোপের ওখান দিয়ে বা ওই বাগানের ওখান দিয়ে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতো। সেই কবিরাজকে অনেকেই দেখতে পারতো। এই ঘটনার প্রায় 1 বছর পর সেই মহিলা পাগলের সেই দেহটা একইভাবে ওই বাসার মানে একই জায়গায় সে ঝুলন্ত অবস্থায় সেই পাগলটাকে পাওয়া যায়। তো তারপর থেকে ওই 2 জনকেই মানে ওই জায়গাটাতে মানে প্রায় সময় দেখা যেত রাত্রেবেলা।
এমনকি দিনের বেলা দুপুরবেলা অনেকে দেখেছে এরকম সব, যে দুপুরবেলা কেউ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় হঠাৎ করে সেই জিনিসটা মানে ঝাপসাভাবে সবার চোখে পড়েছে, এরকম অনেকেই দেখেছে। মূলত এটাই ছিল ঘটনা। তবে আরেকটা ঘটনা আছে, ওই জায়গা থেকে সামনে গেলে আরেকটা যে বাগান, ওই বাগান রিলেটেড, সেই বাগানটাও মূলত একটা মানে ভৌতিক একটা জায়গার মধ্যে পড়ে। সেই বাগানে আমার সাথে একটা ঘটনা, মানে আমার সাথে আমার একটা ফ্রেন্ড ওই রিফাতের সাথে, আমার দুজন মানে রাত সন্ধ্যার দিক দিয়ে মাগরিবের আজান দিয়েছে তখন আমরা আসতেছি ওই বাগানের ওখান দিয়ে। এমন সময় বাগানে যখন আমরা পা দিয়েছি, মানে এমন সময় আমাদের মানে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা শুরু হয়। মাথা ব্যথার সাথে সাথে মানে ওই বাগানটা যখনই আমরা ক্রস করেছি প্রচণ্ড পরিমাণে আমাদের বমি, মানে কেন বা কিসের জন্য এই জিনিসটা আমি জানি না। আমার সাথে ঈদের আগের দিন ঘটে যাওয়া ঘটনার আগের দিনে 2-1 বছর আগে মানে এই ঘটনাটা ঘটেছিল, যে বাগানের ভিতর দিয়ে আসার পরই আমার বমি হয়েছিল, আমার আর দুজনের একসাথেই। এটাই ছিল মূলত আমার স্টোরি। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আমাদের ফেসবুক থেকে শুরু করে ইউটিউব এবং স্বাধীন যে কোনো জায়গাতেই সব সময় দেখবেন যে মানুষটিকে, তিনি হচ্ছেন রাব্বি। এবং রাব্বি আমাদেরকে সবসময় আমাদেরকে নানানভাবে সাপোর্ট দিয়ে থাকেন। এবং আজকে রাব্বি এসছেন শুধুমাত্র এমনি না, একটা ঘটনা শোনাতে। রাব্বিকে আমি অনুরোধ করেছিলাম যে ঈদ উপলক্ষে একটা স্টোরি আপনাকে দিতে হবে। রাব্বি, আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি পরিবার নিয়ে, সবাইকে নিয়ে চমৎকারভাবে ঈদ পালন করছেন। আমি আপনাকে অনুরোধ করব আপনার ঘটনাটি শোনানোর জন্য। আশা করছি আপনার ঘটনাটিও লিসেনাররা অনেক চমৎকারভাবে নেবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক গোলাম রাব্বির ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার এবং রাসেল ভাই, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটা নিয়ে আসছি, ঘটনাটা আমাকে শেয়ার করেছে আমার এক পরিচিত ভাই। উনি বর্তমানে গুলশানে থাকে। ওনার নাম হচ্ছে ইমরান ভাই। তো এর আগে ইমরান ভাই আমাকে আরেকটি ঘটনা শেয়ার করেছিল, যেটি আপনারা হয়তো শুনেছেন, মিরপুর 10 নম্বরে ওভারব্রিজে। তো ওনার শেয়ার করা ঘটনাগুলো আশা করি আপনাদের ভালোই লাগবে। তো যখন ঘটনা ঘটে আজকে থেকে অনেক বছর আগে, 20 বছরের মতো, তখন নামতে পারেন না। তো তারপর আবার আপন মনে হাঁটতে থেকে একটু ভয় করতেছিল, কারণ সময়টা একটু রাতটা যারা পরিচিত আছে তাদের মধ্যে। তো এরপরে 1-2 দিন পার হওয়ার পরে উনি আস্তে আস্তে কেমন যেন একটু বদলাতে শুরু করেন। মানে আগে যে রেগুলারভাবে সবার সাথে কথা বলতো, কমিউনিকেশন করতো, তো হাসি খুশি ছিল খুব আর কি, তো সেটা সে চেঞ্জ হতে শুরু করে। সবার সাথে ঠিকভাবে কথা বলে না, এদিক ওদিক কোনো নির্দিষ্ট একটা দিকে হয়তো তাকিয়ে থাকে বা তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলে। তো 1 বা 2 দিন পরে হঠাৎ করে উনি বলতে থাকে যে ওনার বাসার এক কোনার দিকে তাকিয়ে ওই যে আগুনের বল, এইটা উনি বলতে থাকে। তো সবাই জিজ্ঞেস করে কোথায় আগুনের বল, কেউ তখন কিছু দেখতে পায় না, কিন্তু সে ওই জিনিসটা সে দেখতে পায়, একটা আগুনের বল বা কিছু একটা আশেপাশে ঘোরাফেরা করতেছে। এইভাবে প্রায় সময় তার চলতে থাকে এবং দিন দিন তার অবস্থার অবনতি হতে থাকে। এরপরে ওইখানে ওনাদের বাড়ি থেকে কিছু দূরে ওখানে গালুয়া নামে একটা জায়গা আছে। তো সেইখানের এক হুজুর আছে আর সারসিনার এক হুজুর আছে। তো উনি ইমরান ভাই যেটা বলে যে গালুয়ার হুজুর, ওই হুজুর ওনার মানে তদবির শুরু করে যে আসলে কি সমস্যা হয়েছে।
এরপরে উনি তদবির করে যেটা বলে যে ওনার উপর কোনো হিন্দু মেয়ে জিন ভর করেছে, ঠিক আছে, যার কারণে তার এইরকম সমস্যা হচ্ছে এবং তাকে কোনোভাবেই ছাড়ানো সম্ভব না, সে এইভাবেই থাকবে। তো এরপরে ওনারা আরও নানাভাবে চেষ্টা করে অনেক, কিন্তু কোনো ফল আসে না। উনি ওই রকমই থাকে এবং আস্তে আস্তে মানসিকভাবে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এবং ওনার বাথরুম টাথরুম সেগুলোও ওনার ফ্যামিলি থেকে, ওনার মা ছিলেন, তো ওনার মাই ওইগুলো আর কি করাই দিতে হতো আর কি, সে নিজেরটা নিজে করতে পারতো না। এরকম আরও বছরখানেক যাওয়ার পরে ওনার মা তখন অন্য কারো যেন, কার কথা নামটা আমাকে বলছে, আমি মনে আসতেছে না, তো উনি বললো যে আরাক হুজুরের নাম বললো, তার মাধ্যমে ওনাকে ছাড়ানোর জন্য চেষ্টা করার। তো তখনও ওনাকে মানে হুজুরকে দেখায় নাই। এর মাঝে ওনার মায়ের মধ্যে প্রবলেম শুরু হয়। তো এরপরে তো সবাই ওনার ফ্যামিলিতে 5 ভাই ছিল, ও অন্য ভাই যারা আছে তারা আর কি আরেক হুজুরকে নিয়ে আসার পরে এখন ভাইয়ের চেয়ে মায়ের অবস্থা হয়ে গেছে আরো খারাপ। তো তার মাকে দেখানো হয় এবং মাকে দেখার পর হুজুর বলতেছে যে ওই যে জিনটা ছেলের উপরে ভর করেছিল, সে আরো হুজুর বা এইসব বিভিন্ন সোর্স খোঁজার কারণে ওই জিনটা তার উপরে অনেক খেপে গেছে, সেজন্য তার উপরেও ভর করেছে। এখন তার মায়ের অবস্থাও খারাপ এবং মা আস্তে আস্তে সে প্যারালাইজড হয়ে যায়। তো এখন পর্যন্ত সে তাদের এই একই অবস্থা চলতেছে, ওই দুইজনই অসুস্থ। আর ইমরান ভাই যে ওই কাজিন, সেই শাহিন ভাই তো পুরোপুরি অ্যাবনর্মাল কন্ডিশনে আছে। টিল নাও তারা ওই পিরিজপুরে থাকে, তার মায়ের দেখাশোনা এবং ভাইয়ের দেখাশোনা, তার ইমরান ভাইয়ের বউ আছে, উনি সবসময় দেখাশোনা করে আর কি। বাট কোনো উন্নতি হচ্ছে না আর কি। আর কেউ যে অন্য কোনো সোর্স দিয়ে কাউকে দেখাবে সেটাও আসলে ওইভাবে তারা সাহস পাচ্ছে না, যে যদি কাউকে দিয়ে দেখানো হয় সো তার উপরেও কোনো প্রবলেম হতে পারে, সেই কারণে আসলে অন্য কেউ সাহসও পাচ্ছে না। তো এটাই ছিল ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি ভালো আছি, সবসময় ভালোর দলেই থাকি। আজকে আরো ভালো লাগছে যে রাকিব এসে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। রাকিব চমৎকার একজন স্টোরি টেলার এবং চমৎকার মনের একজন মানুষ, খুব ঠান্ডা মেজাজের, কিন্তু ঘটনা বলেন দুর্দান্ত। রাকিব, আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর একটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে যারা আজকে স্টুডিওতে এসেছেন তাদের সবাইকে যেমন পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক একইভাবে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই যারা আমাদেরকে শুনছেন। আজকে সমস্ত লিসেনারদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে rjrussellbooth.com। আপনারা সবাই কানেক্টেড থাকুন যাতে করে সমস্ত আপডেট খুব দ্রুত সবার আগে পেয়ে যেতে পারেন। কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাব আপনাদের ঘটনায় এবং রাকিবকে বলবো, অনুরোধ করবো তার প্রথম ঘটনাটি শোনানোর জন্য। প্রথম মানে কি, আজকে মনে রাকিব একটি ঘটনায় শোনাবেন। তো যাই হোক, তারপরেও ব্যস্ত সময়ের মধ্যেও ঈদের এই মৌসুমে স্টুডিওতে আসা সহজ কথা নয়। থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডিওতে আসার জন্য। চলুন রাকিব, আপনার ঘটনা শোনা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার, আমি রাকিবুল হাসান রাকিব। সবাইকে ভুট.com-এ স্বাগতম, সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রতিবার আমাদের ভুট.com-এ কিছু স্পেশাল এপিসোড আমরা ঈদে নিয়ে এসেছি, তো এবারও তার ব্যতিক্রম কোনো কিছু হয়নি। তো আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, এই গল্পটি আপনাদের কাছে প্রথমে শুনলে মনে হবে যে কোনো জিনের আসর টাইপের আমি কোনো গল্প বলছি, বা কিছুক্ষণ পর আবার যখন গল্পটা
আপনার মাঝখানে চলে আসবে তখন মনে হবে যে এটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো আমি ঘটনাটা শুরু করি। ঘটনাটা বেসিক্যালি রংপুর জেলার পার্বতীপুর গ্রামে একটি ঘটনা। তো ঘটনাটি অনেক আগের, প্রায় 20-25 বছর আগের একটা ঘটনা। তো ঘটনাটা এরকম, সেটা হচ্ছে যে অনেক বছর আগে, প্রায় 20-25 বছর আগে, ওই সময় 9-10 পাস বা এসএসসি পাস হচ্ছে যদি কোনো স্টুডেন্ট থাকে সেটাই অনেক বেশি ছিল। তো এরকম গ্রামে মোশাররফ নামে একজন ব্যক্তি আছে, ওনার ছেলে এসএসসি পাস করে। তো এসএসসি পাস করার পর গ্রামে অনেক লোকজন ওনার ছেলেকে দেখতে আসে, অনেকে মিষ্টি নিয়ে আসে, অনেক কুশল বিনিময় হয় সবার সাথে। তো উনি মোশাররফ সাহেব খুব একটা সচ্ছল ওনার পরিবার ছিল না। উনি যেটা হয় সেখানে সেটা হচ্ছে যে গ্রামের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ওনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের জন্য প্রপোজ করে। তো এতে মোশাররফ সাহেব অনেক খুশি হয়। পরবর্তীতে ধুমধাম করে ওদের বিয়েও হয়। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল, ওদের ভালোভাবেই সংসার যাচ্ছিল, প্রায় 2-3 বছর ভালোই ওদের নতুন জীবনযাপন ভালো যাচ্ছিল। তো এর মাঝে হুট করে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ওনার, আমি একটু বলে রাখি যে মোশাররফ সাহেবের ছেলের নাম হচ্ছে রহিম। তো রহিম সাহেব ওনার হচ্ছে একটু ওনার বউয়ের সাথে কিছু ব্যাপার নিয়ে ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে যে ওদের মধ্যে কোনো মনোমিলন হচ্ছে না, ওদের মধ্যে অনেক সমস্যা হতো। সমস্যাটার মেইন কারণ হচ্ছে ওদের মানে কোনোভাবেই ওদের বেবি হচ্ছিল না। ওরা ভালো ভালো অনেক ডাক্তার, কবিরাজ অনেক কিছু দেখিয়েছে, বাট কোনো লাভ হয়নি। তো ওই সময় আসলে ওইভাবে খুব একটা আইডেন্টিফাইও করা যাইতো না যে আসলে বেসিক্যালি কার সমস্যা, কার জন্য বেবি হচ্ছে না। পরবর্তীতে যখন দেখা যায় যে অনেক বছর আরও হয়ে যায়, প্রায় বিয়ের 5 বছর হয়ে যায়, তারপরেও ওদের কোনোভাবে কোনো সন্তান হয় না, তখন মোশাররফ সাহেব ওনার ছেলেকে বলে যে দেখো, তুমি তো আমার একমাত্র সন্তান, তো এখন যদি আমাদের পরবর্তীতে বংশধর কেউ না হয় তো সেক্ষেত্রে তো আমার যত ধরনের জমি জমা বা যা কিছু আছে সব তো হচ্ছে অন্যদের দখলে চলে যাবে। তখন ওরা ফ্যামিলিগতভাবে একটা সিদ্ধান্ত নেয় যে ওনার ছেলেকে আবার বিয়ে দিবে। তো এটা আসলে ওনার বউ কোনোভাবে মেনে নেয় না, এটা মেনে নেওয়া আসলে কোনো মেয়ের পক্ষেও সম্ভব না। তো অনেকভাবে বোঝানো হয় যে উনি যদি বিয়েও করে তারপরও ওনার স্ত্রীর যে মর্যাদা ছিল সেটা সবসময় বাসায় থাকবে, ওনার অগ্রগতা বেশি থাকবে যেহেতু উনি বড় বউ হবে, থাকবে ওনার। তো তারপরে ওনার স্ত্রী হচ্ছে ওনার বাবাকেও এই ব্যাপারটা জানায়, ওদের বাবার ফ্যামিলিতে। তো ওনার ফ্যামিলির লোকজন এসেও এটা নিয়ে অনেক ঝগড়া বা অনেক ঝামেলা হয় এইসব ব্যাপার নিয়ে। তো পরবর্তীতে আসলে অনেক জেরাজেরির ফলে পরবর্তীতে মোশাররফ সাহেব ওনার ছেলেকে বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পর যে ব্যাপারটা হয় রাসেল ভাইয়া, সেটা হচ্ছে প্রায় বছর খানেকের মধ্যেই একটা বেবি হয়ে যায় ওদের, প্রায় 1.5 বছর পরে ওদের একটা বেবি হয়ে যায়। তো বেবি হয়ে যাওয়ার পর আসলে তখন দেখা যাচ্ছে যে বড় বউয়ের থেকে ছোট বউয়ের প্রতি সবার হচ্ছে ইন্টেনশনটা খুব বেশি ছিল, সবাই খুবই আগ্রহের সাথে হচ্ছে বাবুকে নিয়ে অনেক ব্যস্ত থাকতো, ছোট বউকে দেখা যাচ্ছে যে একটু সেইভাবেই সবাই কথাবার্তা বলতো। তো এটা আসলে মানে প্রথম থেকে হচ্ছে বড় বউ কখনোভাবে সহ্য করতে পারতো না। একদিন বিকেলবেলা ওই হচ্ছে রহিম সাহেবের ওনার যে দ্বিতীয় স্ত্রী, ওনার বাচ্চাকে উনি হচ্ছে রোদ পোয়াচ্ছিল, সকালবেলা রোদ দিচ্ছিল আর হচ্ছে তেল লাগাচ্ছিল গায়ের মধ্যে যে ওনাকে গোসল করাবে এই জন্য। তো এই সময় হচ্ছে ওনার শাশুড়ি যেটা বলে যে এরকম ব্যাপার যে তুমি এই ভর দুপুরে তুমি বাচ্চাটাকে নিয়ে কেন বাইরে আসছো, যদি কোনো নজর লাগে বা কোনো সমস্যা হয়। তো এটা আসলে রহিম সাহেবের ছোট স্ত্রী এটা খুব একটা মাথায় নেয় না। তো দেখা যায় কি যে ওই দিন রাতে হুট করে বাচ্চাটা অনেক জ্বর হয় এবং মানে পুরো শরীর প্রায় হলুদ হয়ে যায়। তো এটাতে অনেক ওরা বাসার লোকজন সবাই খুব টেনশন হয়ে যায়। দেখা যাচ্ছে যে অনেক ডাক্তার দেখায়, অনেক কিছু কবিরাজ দেখায়, কোনোভাবে এটা আসলে কোনো সমাধান হয় না। তারপর হুট করে গ্রামের একজন একটা কবিরাজের সন্ধান দেয় যে ওখানে তুমি ওই লোকের কাছে যাও, ওই কবিরাজটা অনেক ভালো, ওখানে গেলে তুমি হয়তো ভালো কোনো ফল পাবা। তারপর ওই কবিরাজ হচ্ছে আসার পর কবিরাজ কিছু দোয়া টোয়া পড়ায় দেয়, দিয়ে বলে যে সমস্যা নেই, বাবু ঠিক হয়ে যাবে। তো তারপরও রাসেল ভাই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাবু ঠিক হয় না। দেখা যায় যে রাত্রিবেলা বাবু একা একা হাসাহাসি করে, কার সাথে যেন কথা বলে, মনে হচ্ছে যে কার সাথে খেলাধুলা করতেছে এরকম মনে হয়। তো তার কিছুদিন পর যেটা হয় সেটা হচ্ছে যে রহিম সাহেবের দ্বিতীয় স্ত্রী উনি ওনার বাচ্চাকে নিয়ে বাইরে খেলতে যায়, বাইরে বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেছে, আরও 2-1 লোক হাসাহাসি করতেছে। তো একটা পাগল টাইপের একটা মহিলা উনি কোথা থেকে যেন হুট করে চলে এসে বলে যে এরকম যে তোর বাচ্চা তো অনেক সুন্দর, অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। এটা বলার পর বলে যে এরকম
ও মানে বাচ্চাটাকে বলে ওই বুড়িটা যে এরকম তুই কি আমার সাথে যাবি, আমার সাথে তুই যদি যাস তাহলে কিন্তু আমার সাথে আরও অনেক খেলাধুলা করতে পারবি। এই কথা বলে বুড়িটা বাচ্চাটাকে কোলে নেয়। যেহেতু বুড়ি মানুষ একটু পাগল টাইপের, এখন রহিম সাহেবের আসলে দ্বিতীয় স্ত্রী কিছু বলে না, বা সাথে ওনার আরেকজন ছিল ওনার সাথে, উনি তেমন কিছু বলে না। তারপর রাসেল ভাইয়ের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ওই দিন রাতে বাচ্চার অবস্থা আরও অনেক খারাপ হয়ে যায়। মানে এত খারাপ হয়ে যায় যে বাচ্চা মনে হচ্ছে যে এই যে হয়তো বাচ্চা মরে গেছে, বা আবার মনে হয় যে মানে হয়তো জীবিত আছে। তো এরকম অবস্থা যখন চলে, ওরা ডাক্তার অনেক কিছু দেখায়, তো মাঝ রাতের দিকে বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা মারা যাওয়ার পর তো পরিবারের সবার খুবই মন খারাপ, সবাই অনেক কান্নাকাটি করে। তো কান্নাকাটি করার পর তারপর যেটা ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে ওরা একটা কবিরাজের কাছে যায়, আবার গিয়ে বলে যে এরকম ব্যাপার, যে কেন এরকম ঘটনা ঘটলো, বা বাচ্চাটা হুট করে কেন মারা গেলো। একটা ভালো বাচ্চা হুট করে রাত্রিবেলা অসুস্থ হয়ে মাঝরাতে মারা গিয়েছে। তারপরে কবিরাজ বলে যে আসলে আমাকে বাসা যাইতে হবে, আপনাদের বাড়িতে গিয়ে দেখতে হবে যে বেসিক্যালি কী কাহিনী ঘটেছে। তো উনি বাড়িতে আসার পর বলে যে আপনাদের যে মহিলাটা এসেছিল ওই মহিলাটা একটা খারাপ জিন ছিল, ওই জিনটা বাচ্চাটা নজরে রাখে, উনি আসলে বাচ্চাটা নষ্ট করে ফেলে। তো আমি কিছু রুম আপনার বাসাটা বন্ধ করে দিচ্ছি, একটা তাবিজ দিচ্ছি, এটা আপনি মেনটেন করবেন, পরবর্তীতে আপনার যদি বেবি হয় সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তো এর মাঝে এখন রাসেল ভাই মানে এতক্ষণ গল্পটা রাসেল ভাই ছিল হচ্ছে আপনার একটা জিন পজেস্ট করা বা হচ্ছে জিনের আসর পাওয়া একটা কাহিনী ছিল। তো এখন আসলে রাসেল ভাই মেন ঘটনাটা আসবে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকে। তো যখন দেখে যে মানে এইটা হচ্ছে একটা ক্লু করে, মানে রহিম সাহেবের বড় স্ত্রী এটাকে একটা মানে ক্লু ভেবে যেটা করে সেটা হচ্ছে উনি ওই কবিরাজের সাথে দেখা করে ওই কবিরাজকে উনি একটা বড় ধরনের অ্যামাউন্ট হচ্ছে অফার করে, যেরকম বলে যেরকম আপনি ওদের হয়ে কাজ করবেন, কিন্তু কোনোভাবেই হচ্ছে যেন যতগুলো বাচ্চা হয় একটা বাচ্চাও যেন টিকতে না পারে, এই জন্য আমি আপনাকে প্রচুর টাকা পয়সা দিব। তো এরকম একটা কিছু লোভ দেখানোর পর আসলে ওই হুজুরটা উল্টাপাল্টা ট্রিটমেন্ট করে, ওই হুজুর বা কবিরাজটা উল্টাপাল্টা ট্রিটমেন্ট করে আবার বেবি কনসেপ্ট করে। তো আবার বেবি কনসেপ্ট করার পর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একদিন দেখা যাচ্ছে যে ওই বড় স্ত্রী খুব মানে আগে যেরকম ওই রহিম সাহেবের ছোট স্ত্রীর সাথে খুব একটা কথা বলতো না, এখন খুব কথাবার্তা বলে, খুব হাসি খুশি ওনার সাথে। তো উনি হচ্ছে প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে যে ওনার হচ্ছে ওই রহিম সাহেবের বড় স্ত্রী হচ্ছে প্রথমে কিছু চুল নেয়, ওনার নখের শিপি নেয়, তারপর হচ্ছে ওনার কাপড় ওনার হচ্ছে যে কাপড়টা উনি রেগুলার ইউজ করে ওই কাপড়ের একটা অংশ কেটে নেয়, নিয়ে উনি ওই কবিরাজের কাছে যাওয়ার পর ওনাকে বলে যে আপনি যেভাবে পারেন ব্ল্যাক ম্যাজিক করবেন, ইভেন কোনো বাচ্চায় যেন 1 বছরের বেশি টিকতে না পারে। তো আবার রীতিমতোভাবে আবার হচ্ছে রহিম সাহেবের দ্বিতীয় স্ত্রী আবার বাবু হওয়ার পর তো বাসায় আবার সবাই অনেক খুশি। এবার মোটামুটি সবাই একটু মানে ভালোভাবে একটু সবাই এবার অগ্রসর আছে, যেন কোনো আননোন লোক বাসায় না আসে বা কোনো সমস্যা না হয়। তো দেখা যায় কি যে তার প্রায় 6-7 মাস পর ওই বুড়িটা আবার আসে। তো ওই বুড়িটা যখন বাসায় আসার পর ওই মানে প্রথমে যে আপনার রহিম সাহেবের যে দ্বিতীয় স্ত্রী ওই বাচ্চাটা মানে ওই বুড়িটাকে দেখেছিল, উনি বাসা ছিল না, উনি কোনো একটা কারণে পাশের বাড়িতে বা কোথাও গিয়েছিল। তো ওই বাচ্চাটা আরেকজনে কোলে ছিল। তো ওরকম মানে ওই বুড়িটা এসে বলে যেরকম হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা, দেখে অনেক ভালো লাগতেছে, আমার সাথে দিকে যাবি, মানে সেম আগে যেরকম যে কথাগুলো বলছিল এখনও ওই সেম কথাগুলো বলে এবার বাচ্চাটাকে কোলে নেয়নি, জাস্ট গালের মধ্যে একটু আদর করে চলে গেছে। রাতে আবার ওই সেম কাহিনী, বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাচ্চা অনেক জ্বর, সারা শরীর নীল হয়ে গেছে, সবাই তো ওরা ভয় পেয়ে যায়। তো এবার ডাক্তার না দেখে এবার ওই কবিরাজকে ডাকে। তো কবিরাজকে যখন ডাকে ওই যে কবিরাজ হচ্ছে এর আগে আসছিল ওই কবিরাজকে ডাকে। তো এখন ওই কবিরাজ আবার হচ্ছে কিছু ট্রিটমেন্ট দেয়, বলে যে এরকম সমস্যা নেই, হয়তো বা আবার ওরকম জিন আসর করছে, তো আমি দিচ্ছি, ঠিক হয়ে যাবে। কিন্তু রাসেল ভাই এটা ঠিক হয় না, মানে বড় স্ত্রী কোনোভাবে এটা রাজি হচ্ছে না, বারবার বলতেছে যে না ওই হুজুরকে ডাক দিতে হবে, ওই হুজুর হচ্ছে অনেক ভালো, ওই হুজুর আসলে একটা কোনো কিছু সুফল কোনো কিছু হবে। তো এটা যখন বারবার বলতেছিল তখন কেন জানি কোনোভাবে রহিম সাহেবের দ্বিতীয় স্ত্রীটা খটকা লাগে যে উনি বারবার কেন হচ্ছে অন্য হুজুর মানে অন্য কবিরাজের কথা বলতেছে, আর আমাদের বাসায় একটা মসজিদ আছে, ওই মসজিদে ইমাম সাহেবকে কেন আসতে দিতে যাচ্ছে না। তখন উনি রাগ করে বলে যে না আমি ইমাম সাহেবকে ডাকবো, উনি আসুক। তারপর ইমাম সাহেব আসার পর উনি বলে যে আমি মানে কিছু দোয়া টোয়া পরে আর কিছু বলে যে এটা আসলে আমি যে তদারক করে যেটা দেখলাম যে এখানে আসলে জিনের আসরও আছে, সাথে এখানে কিছু ব্ল্যাক ম্যাজিকেরও কাহিনী আছে, কিন্তু এটা আমি যদি এটা ইসলামিকভাবে করতে চাই তো সেক্ষেত্রে আমাকে কিছুদিন সময় দিতে হবে।
তারপর এর কিছুদিন পর যখন ওরা আবার ওই ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব তখন কিছু দোয়া টোয়া পড়ার পর বলে, দেখেন আমি এই জিনিসটা কে করতেছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আমি এটা কোনোভাবেই আমার মুখ দিয়ে আমি এটা বলতে পারবো না যে এই ক্ষতিটা আপনাদের কে করতেছে। প্রথম বাচ্চাটা এটা একটা জিনের আসর ছিল, এই জন্য মারা গেছে, কিন্তু বাকি দ্বিতীয় যে বাচ্চাটা ছিল সেটা আপনাদের পরিবারের একজনের মাধ্যমেই বাচ্চাটা মারা গেছে। তখন ওরা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ইমাম সাহেব কোনোভাবে বলে না। উনি তারপর একটা বলে যে হ্যাঁ আমি আপনাদেরকে নিজে থেকে বলবো না, বাট আমি আপনাদেরকে এখানে দুইটা গ্লাসে 2টা পানি নিয়ে আসবো, নিয়ে আসার পর 2টা পানিতে আমি 2টা কাগজ রাখবো, কাগজ রাখার পর আমি কিছু দোয়া পড়বো, দোয়া পড়ার পর ওই ছবিটা সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড থাকবে। তো আপনাদের মধ্যে যে কোনো কেউ ওই কাগজটা উঠাবেন, যার ছবিটা আপনারা দেখতে পারবেন তিনি হচ্ছে মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে। তো তারপর হুজুর ওনার প্রসেসগুলো করার পর যখন এরকম গ্লাস থেকে কাগজটা উঠানো হয়, উঠানোর পর দেখা যায় যে এটা হচ্ছে রহিম সাহেবের বড় স্ত্রীর কাজ। তো তখন তো দেখার পর অনেক রাগ হয়, পরে হচ্ছে ওনার রহিম সাহেব একটু মারধরও করে। তো পরবর্তীতে উনি সব কিছু স্বীকার করে যে এরকম হ্যাঁ আমি আসলে, যেহেতু তোমাদের যখন দ্বিতীয় বাচ্চা তোমাদের হয়ে যাওয়ার পর তোমরা দেখা যাচ্ছে আমাকে কোনোভাবে মূল্যায়ন করো না, তো সেক্ষেত্রে আমি আসলে এই জিনিসটা করেছিলাম। তো এরপর রাসেল ভাইয়া আর অবশ্য পরবর্তীতে সমস্যা হয়নি। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Put.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বলেছিলাম পুরনো আর নতুন সবাইকে মিলিয়ে আজকের এই এপিসোড, এবং স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সাজ্জাদ। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি সময়টা ভালো কাটছে, ঈদ আনন্দময় হোক এবং ঈদের মতোই আনন্দময় হোক প্রতিদিন। সাজ্জাদ, কথা না বাড়িয়ে সরাসরি চলুন আপনার ঘটনায় যাওয়া যাক। আশা করছি আপনার ঘটনাটি উপভোগ করবেন লিসেনার্সরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদপুর থেকে আসছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। রাসেল ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাই আমি সরাসরি আমার গল্পে চলে যাই। গল্পটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। সেটা হচ্ছে আমার এক ছোটো ভাইয়ের সাথে ঘটছে। আমার খুব ক্লোজ ছোটো ভাই, ও বলল। তো ও যখন ছোট, মোটামুটি 6-7-এ পড়ে, তখন ওর সাথে এটা ঘটে। ওরা জয়েন্ট ফ্যামিলি, ওর সব চাচারা, ফুপুরা, ওর সবাই একসাথে বাসায় থাকতো এক বাড়ির মধ্যেই। তো ওর যে চাচি, ওর বাবার ছোট ভাইয়ের মেয়ে, ছোট ভাইয়ের ওয়াইফ, ওর সেজো চাচি, সে এই কাজটা করে। তার প্রথম একটা ছেলে হয়েছিল, সেটা মারা যায়। কিন্তু মারা যাওয়ার পর সে ওই ছেলের আর কি অনুভব করে, একাকিত্ব অনুভব করে যে তার একটা ছেলেই লাগবে। তারপর তার মেয়ে হয়, কিন্তু তার কথা তার একটা ছেলেই লাগবে, যার কারণে সেই ব্ল্যাক ম্যাজিকটা ওর উপরে করে। ওরা 3 ভাই। তো ওইখান থেকে জানা গেছে যে ও যেখানে থাকতো, ওর আর কি সিনড্রোমটা, ব্ল্যাক ম্যাজিকের সিনড্রোমটা শুরু হয়েছে এভাবে যে ও হঠাৎ করে ওর পুরো মুখ কালো হয়ে যেত, আর ওর পেটে ব্যথা অনুভব করতো অনেক। ওর পুরা পেট ব্যথা করতো, আর এটা হয়তো বিকাল থেকে একদম সারা রাত। তো
তো 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়, কিন্তু কোনো রোগই ওর ধরা পড়ে না। আলট্রাসোনোগ্রাম করা হয়, কোনো রোগ নেই, কিন্তু ওর পেট ব্যথা আর চেহারা পুরো বিদঘুটে কালো হয়ে যেত। তো তারপরে অনেক ডাক্তার দেখানোর পরে ওকে একটা করা হয় যে একটা তান্ত্রিক টাইপের তাদের কাছে নেওয়া হয়, যেটার কারণটা কি এটা একটা উদ্দেশ্য করে জানার জন্য নিয়ে যায় তাকে। এটা যখন নিয়ে যায় তখন তারা সহজে বলতে চায় না, প্রথমে ওর ট্রিটমেন্টটা করতে চায় না, কিন্তু তারপরে বলে যার কাছে নেয় সে হচ্ছে ওর আম্মুর নানা। তারা এরকম, তার কাছে অনেকগুলোই জিন ছিল। তো সে বলল যে ঠিক আছে ওকে নিয়ে আসো আমার কাছে, আমি দেখতেছি। অন্যান্য জায়গায় যাওয়ার পরে ওর ট্রিটমেন্ট করতে চায় না, কিন্তু উনি বলে আমার কাছে নিয়ে আসো। পরে যাওয়ার পর 2 দিন ওইখানে থাকার পর এরকম ওর সিনড্রোমগুলো দেখার পর বলে যে ঠিক আছে ও কিছু জিনিসপত্র আনতে হবে। কি আনতে হবে? জোয়ার ভাটার পানি। রাত 3টা বাজে ওর নানু গিয়ে সাঁতার কেটে আনতে হবে, এটা ওর নানুকে দিয়ে আনাইছে বুড়িগঙ্গায়। তারপরে আপনার 40 রকমের কাঁটা, বিভিন্ন গাছের কাঁটা, এগুলো আনছে। আনার পর আরো অনেক কিছু আনছে। আনার পর তারা যে ওই যে বলে যে আসন বসায় এরকম টাইপের, তারা বসছে 5 জন বসার পর জিন হাজির করছে। জিন হাজির করার পর ওকে বলতেছে যে জিন ডিরেক্ট ওদের সাথে এরকম কথা সালাম দিয়ে কথা বলতেছে যে কি সমস্যা, কি সমস্যা? তো আপনার ছেলেকে আপনার ঘরের লোকই করছে, তাহলে আবার বাহিরে খুঁজতেছেন কেন? তো ওরা প্রথম বুঝতে পারে নাই জিনিসটা আসলে কি। পরে বলতেছে এটা আমরা নাম বলতে পারবো না ডিরেক্ট। পরে অনেক কান্নাকাটি করার পর, আর যেহেতু ওর আম্মুর নানা এইটা করতেছে, তো উনিও বলছে, অনেক বলার পর বলতেছে ঠিক আছে আপনার ছেলে এক জায়গায় খেলতে যায় একটা মেয়ের সাথে। বলে হ্যাঁ, বলে ওইখান থেকে এটা হইছে। আপনার ওই সব সময় সকাল বিকাল ওকে দেখেন, ওই মেয়েকেও দেখেন, মেয়ের আব্বুকে আম্মুকে সব সময় আপনার বাসার লোকই। তখন ওনারা বুঝছে। তারপরও জিনিসটা আরো খোলাসাভাবে হওয়ার জন্য নাম বলে, অনেক রিকোয়েস্ট করার পর আরো তারা খাবার চায়, অনেক কিছু চায় যে এগুলো দিতে হবে নদীর মাঝখানে। তো বলে যে ঠিক আছে আমরা দিব, মিষ্টি, তারপর বিভিন্ন রকমের আপেল ফল এরকম। তো তারা ওইগুলো রাজি হওয়ার পর নামটা বলে, ওর চাচির নামটা বলে। কিভাবে করছে উনি বলল যে এটাও করে, এই যে আপনার ও যখন বসেছিল ঘরে, ওর পিছন থেকে হালকা চুল কেটে নিয়ে যায়। সবাই হঠাৎ করে একদিন রাত্রেবেলা দেখে ওর চুল নেই, সবাই হাসাহাসি করছে যে এটা হয়তো কোনোভাবে কোনো ফ্রেন্ড দুষ্টামি করছে স্কুলে যাওয়ার পর বা এরকম, কিন্তু আসলে না, ওর বাসায় এসে এটা চুল কাটছে, এটা ওর চাচি কেটে নিয়ে গেছে। তারপরে ওর পরার শার্টের এক কোনা ছিঁড়া ছিল, ওইটাও নিয়ে গেছে। নখ কাটার পর নখ নিয়ে গেছে, বিভিন্ন জিনিস নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর একটা ছেলে লাভের আশায় সেই কাজগুলো করে। তো যখন এই ডিটেলসগুলো বলে তখন বলল যে তাহলে এটা কিভাবে এটা করা যায়। তারপরে এগুলো করার জন্য তারা একটা তাবিজ দিল কবচে, যে এটা 40 দিন ওর গায়ে রাখতে হবে, তারপরে ওকে গোসল দিতে হবে এরকম বলে। তো ডিটেলস যেটা বলল যে ওর জিনটা দেখে নাই, কিন্তু ওর বাবা মা যে ছিল সেখানে, তো আশেপাশে যারা ছিল মোটামুটি অনেকেই তাদের মধ্যে তারা কয়েকজন আসছে যে একটা জিনই অ্যাটাক করছে ওর মধ্যে এরকম না, কয়েকটা। ওর ফ্যামিলির লোককেও 2 দিন পর্যন্ত এটা বলার পরে জ্বালাইছে। আর যে ভারে বসছিল, যেটাকে বলে আসনে, উনি বলল যে এটা এমনই বিদঘুটে দেখতে ছিল, সেটা আপনার আর কি দেখার কেউ সাধারণ মানুষ দেখলে অজ্ঞান হয়ে যাবে সাথে সাথে। চোখ নাই বা আছে এরকম, ঠিক আছে, বিভিন্ন রকমের চেহারা বারবার করতেছে, এক এক রকম ভয়ঙ্কর চেহারা। দাঁত যখন করতেছে হাসতেছে, মনে হইতেছে যে দাঁত বের হয়ে আসতেছে, আর চোখগুলো আগুনের মতো টকটক লাল এরকম হইতেছে। তো বললো যে যাকে এইগুলো যেহেতু করছে তো ওকে ছাড়াইতে হবে। গোসল দিল, বিভিন্ন রকমের তাবিজ দিল, ওকে একা থাকতে বলল, বিভিন্ন কন্ডিশন দিয়ে তারপরে ওকে নিয়ে এটা করছে। চিন্তা পরে তারপরও 1 সপ্তাহ অসুস্থ থাকার পর এটা ওর থেকে চলে যায়। এই ছিল আমার কাহিনী। আসল ভাই ধন্যবাদ। আরও একবার আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই ছিল আমাদের আজকের ঈদ আয়োজন। আমাদের স্পেশাল এপিসোড ফুরোবে না। ঈদ হয়তো চলে যাবে, আবারও ঈদ আসবে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা
একটি এপিসোডকেই স্পেশাল করে তোলার। আর সেই জন্য দরকার আপনাদের ঘটনার। আমাদের ঘটনা পাঠিয়ে দিন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা আশা করব যে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা সপ্তাহে, যাতে করে আমরা আপনাদের নিয়ে আরও এভাবেই অনেকটা দূর যেতে পারি, এগিয়ে যেতে পারি। আপনাদের ঈদ আনন্দময় হোক এবং ঈদের মতোই আনন্দময় হোক প্রতিদিন, এই শুভকামনা আমি আমার মনের গভীর থেকে করি। আপনাদের পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আপনারাও আমার জন্য দোয়া করবেন। এবং আমার কাছে আর অন্য কোনো ভালো লাগা নেই, এই যে ঈদের সময় আপনাদের হাতে বা আপনাদের কানে কিছু ভয়ঙ্কর শব্দ তুলে দিতে পারি, এইটা আমার কাছে বিশাল একটা পাওয়া। এবং ঈদের এই ব্যস্ততার মাঝে আপনজনকে ঘিরে থাকার এই মুহূর্তে যখন আমরা আসলে প্রিয়জনের সান্নিধ্যে থাকতে চাই, তখন কিছুটা সময় আমার জন্য বরাদ্দ করা একটা বিশাল ব্যাপার। এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ যে ঈদে মানুষ নাকি আপনজনের সান্নিধ্যেই থাকে। হয়তো আমিও আপনাদের আপন হতে পেরেছি, আর সে কারণেই কিছুটা সময় আমার সঙ্গেও হয়তো কাটাচ্ছেন আপনারা। এভাবেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আপনাদের কাছে বারবার ফিরে আসতে চাই। ঠিক এভাবেই আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন দারুণ কিছু উপহার নিয়ে প্রতিটি সপ্তাহই আপনাদের জন্য যেন করে তুলতে পারি স্পেশাল একটি এপিসোডের সপ্তাহ। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনেক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।